হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সমৃতা হক অনন্যা, লেকচারার ফার্মাকোলজি, ময়নামতি মেডিকেল কলেজ, কুমিল্লা। তো আমরা আমাদের ক্লাসে চলে আসলাম। আমরা পড়াশোনা করতেছিলাম অটোনমিক ফার্মাকোলজি নিয়ে, এবং বেসিক্যালি আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে কোলিনার্জিক ফার্মাকোলজি। তো লাস্ট ক্লাসে আমরা খুব বেশি পড়াশোনা করতে পারি নাই। তো লাস্ট ক্লাস থেকে আমরা এতটুকু জানতে পারছিলাম যে কোলিনার্জিক থেকে কেন কোলিনার্জিক বলা হয়। দেন আমরা জানতে পারছিলাম যে কোলিনার্জিক ফার্মাকোলজিতে নিউরোট্রান্সমিটার কোনটা ইনভলভ আছে, এবং এখানে কোন কোন রিসেপ্টর ইনভলভ আছে। রিসেপ্টর নিয়ে আমাদের এখন আলোচনা হয়নি, আমরা সামনে আলোচনা করব। দেন আমরা কোলিনার্জিক নিউরনের ভিতরে যে নিউরো ট্রান্সমিশন আছে সেটা হচ্ছে নিউরো ট্রান্সমিশনটা কোথায় কোথায় হয়ে থাকে, হ্যাঁ, যে এসিটাইল কোলিন কোন কোন ক্ষেত্রে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে থাকে সেটা নিয়ে আমরা ডিসকাশন করেছি। এখন এই যে এসিটাইল কোলিন নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে থাকে এজ এ নিউরো ট্রান্সমিটার, সে কোত্থেকে আসলে সিনথেসিস হয়, কোথায় আসলে স্টোর হয়, কোথায় আসলে রিলিজ হয়, কোন কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, সেই রিসেপ্টর গুলা কি কি টাইপস আছে, কাজ শেষের পরে টার্মিনেশন যেটা হয় তার টার্মিনেশনটাই বা কিভাবে হয়, এটা নিয়ে হচ্ছে আমাদের ডিসকাশনটা। এতটুকু পর্যন্ত আমাদের আটকাই গেছিল। তো আমরা যেটা করব, এখান থেকে ডিসকাশনটা আবার স্টার্ট করব। এখানে পড়াইতে যায় নিউরোমাসকুলার জাংশন আসছিল, সেটা নিয়ে একটু ডিসকাশন করছিলাম। আসো আমরা এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা বিভিন্ন পরীক্ষায় আসছেও, রিটেন পরীক্ষায় যদি তোমরা দেখে থাকো যে এসিটাইল কোলিনের যে তোমার রিলিজের ব্যাপারটা আছে, এসিটাইল কোলিনের যে তোমার সিনথেসিসের ব্যাপারটা আছে এজ এ নিউরো ট্রান্সমিটার, তার এই প্রপার্টিজ গুলা কিন্তু তোমার আসছে, ঠিক আছে, যে সে কেমনে কাজ করে, কেমনে রিলিজ হয়, কোথায় কিভাবে সিনথেসিস হয়, এটা এজ এ নিউরো ট্রান্সমিটার তার কিন্তু বর্ণনা আসছে। তোমরা প্রিভিয়াস যদি পড়ে থাকো তাহলে তোমরা কোশ্চেন গুলাকে একটু দেখলেই দেখবা এটা খুব কমনলি এই কোশ্চেনটা তোমার আসছে না। তো এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আমরা ওই পয়েন্টটা মাথায় রাখবো। হ্যাঁ, নিউরো ট্রান্সমিটার নিয়ে যে আমরা আলোচনা করছিলাম, যে নিউরো ট্রান্সমিটারটা ওই যে সিনাপসের প্রি সিনাপটিক নিউরন, দ্যাট মিনস যেই তোমার সিনাপসের ভিতরে যে নিউরনের হচ্ছে একজন অংশগ্রহণ করে সেই অংশটা। এরপর আমরা প্রি সিনাপটিক নিউরনের ভিতরে কয়েকটা জিনিসের কথা মাথায় রাখবো, সিনাপটিক ভেসিকল, তার সাথে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, দেন প্রি সিনাপটিক নিউরন পার হয়ে গেলে, হ্যাঁ, প্রিসিনেপ্টিক নিউরনের এই স্পেসিফিক জায়গাটা হচ্ছে সিনেপটিক নব, এখান দিয়ে পার হয়ে গেলে এই জায়গাটা হচ্ছে যে তোমার সিনেপটিক ক্লেফট, ঠিক আছে। আর এটা হচ্ছে পোস্ট সিনেপটিক নিউরন। হ্যাঁ, আর এই জায়গাগুলোতে বিভিন্ন রিসেপ্টর কি করতেছে, অবস্থান করতেছে। সো ওই জিনিসটাকে আমরা সিনাপসের স্ট্রাকচারটাকে মাথায় রেখে এখন নিউরোট্রান্সমিটার হিসেবে এসিটাইল কোলিন কোত্থেকে সিনথেসিস হচ্ছে, কোথায় যে স্টোর হবে, এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। যাই হোক, যে প্রথমে যে এসিটাইল কোলিন তোমার সিনথেসিস হবে কিন্তু প্রিসিনেপটিক নার্ভ টার্মিনাল থেকে। এখন প্রিসিনেপটিক নার্ভ টার্মিনাল সে আসে থেকে, সে কিন্তু সরাসরি এসিটাইল কোলিন হিসেবে থাকে না, সে আসে কোলিন হিসেবে। তো কোলিন হিসেবে যে সে এই প্রিসিনেপটিক নিউরনের ভিতরে এন্ট্রি করে, এখানে হেল্প করে থাকে হচ্ছে যে তোমার সোডিয়াম কোলিন প্রো ট্রান্সপোর্ট। এটা ইন ডিটেলস তোমার জানা লাগবে না, জাস্ট তুমি এতটুকু জেনে রাখলা যে কোলিনটা এই যে তোমার একজনের টার্মিনালের মধ্য দিয়ে আসে বা প্রিসিনেপটিক নিউরনের টার্মিনাল জায়গাটাতে আসে, এই কোলিনটা আসে হচ্ছে তোমার সোডিয়াম কো ট্রান্সপোর্টারের মাধ্যমে, ঠিক আছে, বা সোডিয়াম ট্রান্সপোর্টারের মাধ্যমে। তো কোলিন ছিল তোমার বাইরের দিকে ছিল এজ এ প্রোডাক্ট, কেমিক্যাল প্রোডাক্ট, সে করবে কি তোমার একজোনাল যে টার্মিনালটা আছে সেই পয়েন্টে সে চলে আসবে। তাহলে কিন্তু এসিটাইল কোলিন আমরা পাই নাই, আমরা পাইছি হচ্ছে কোলিন, বাট আমাদের লাগবে কি এসিটাইল কোলিন। তাহলে কোলিনটা এইখানে তোমার কি হবে, এসিলাইটেড হবে, তখন আমরা কোলিনটাকে বলবো এসিটাইল কোলিন। এখন কোলিন এসিলাইটেড কিভাবে হবে, কোলিনের সাথে তোমার আইসা যুক্ত হবে এসিটাইল কোয়ে, ঠিক আছে, এসিটাইল কোয়ে যুক্ত হবে কোএনজাইম কিউ। এখানে এই যে সিও এ, এটাকে বোঝানো হচ্ছে কোএনজাইম কিউ। তার সাথে তোমার এটিপি আসবে, এটা মাইটোকন্ড্রিয়ায় তোমার সাপ্লাই করবে। এন্ড এটা যেহেতু একটা কেমিক্যাল রিঅ্যাকশন, দ্যাট মিনস অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ এনজাইম তোমার কি হিসাবে কাজ করবে, ভূমিকা হিসাবে কাজ করবে, বা একটা গুরুত্বপূর্ণ এনজাইম এখানে তোমার এই কোলিনটাকে এসিটাইল কোলিনে কনভার্ট করে দিবে, এসিটাইল কোয়ের সাথে সংযুক্ত করে। এই গুরুত্বপূর্ণ এনজাইমটার নাম হচ্ছে কোলিন এসিটাইল ট্রান্সফারেজ। এটাকে কোলিন এসিটাইল ট্রান্সফারেজ না বলে কিন্তু এসিটাইল কোলি ট্রান্সফারেজ কিন্তু নামেও কিন্তু উল্লেখ করা হয়, বাট কমনলি তোমার বইগুলাতে তুমি কোলিন এসিটাইল ট্রান্সফারেজ হিসেবে পাবা। তাহলে তোমাকে যদি বলা হয় যে এসিটাইল কোলিন সিনথেসিস কোথায় হচ্ছে, প্রিসিনেপটিক নার্ভ টার্মিনালে বা একজন টার্মিনালে,
তো সে কি শুরুতেই এসিটাইল কোলিন হিসেবে থাকতেছে? না, সে শুরুতে এসিটাইল কোলিন হিসেবে থাকতেছে না। প্রথমে কেমিক্যাল প্রোডাক্ট কোলিন আসতেছে, কোলিনের সাথে এসিটাইল কোয়ে তোমার সংযুক্ত হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ এনজাইম ভূমিকা পালন করতেছে কোলিন এসিটাইল ট্রান্সফারেজ। এই হেল্পে, এই সহযোগিতায়, তার সাথে এটিপি তো ছিলই, তোমার কোলিনটা কি করছে, কিসে রূপান্তর হয়ে গেছে? এসিটাইল কোলিনে। তাহলে আমাদের দরকার কিন্তু এসিএইচ, যেটাকে আমরা ফুল ফর্মে বলবো এসিটাইল কোলিন। আমাদের দরকার কিন্তু এসিটাইল কোলিন। তো এসিটাইল কোলিন আমার এইভাবে সিনথেসিস হইলো, ঠিক আছে? তাহলে যদি বলে যে এসিটাইল কোলিনের সিনথেসিসে কোন এনজাইমটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে আনসারটা হবে কোলিন এসিটাইল ট্রান্সফারেজ। এটাই হচ্ছে এখানে মেইন পয়েন্ট। তো শুরুতে এসিটাইল কোলিন ছিল না, শুরুতে ছিল হচ্ছে কোলিন, ঠিক আছে? কোলিনের সাথে তোমার কোএনজাইম এ, তার সাথে এটিপি যুক্ত হয়ে, হ্যাঁ, কোন এনজাইমের সহায়তায়? কোলিন এসিটাইল ট্রান্সফারেজ এনজাইমের সহায়তায় কোলিনটা কিসে রূপান্তর হয়ে গেল? এসিটাইল কোলিনে রূপান্তর হয়ে গেল। এখন এসিটাইল কোলিন এইভাবে হচ্ছে সিনথেসিস হইলো। তো এসিটাইল কোলিনের সিনথেসিস হওয়ার পর তার পরবর্তী ব্যাপার চলে আসে, সে কোথায় স্টোর হবে। স্টোর হওয়ার আসলে নিউরোট্রান্সমিটার কোথায় স্টোর থাকে? এটা যে কোনো নিউরোট্রান্সমিটারই হোক না কেন, এটা এসিটাইল কোলিনই হইতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো নিউরোট্রান্সমিটারের ক্ষেত্রে আসলে স্টোরেজটা কিন্তু হয়ে থাকে সিন্যাপটিক ভেসিকল, ঠিক আছে? সিন্যাপটিক ভেসিকল জিনিসটা আসলে কি জিনিস? প্রিসিনেপটিক নিউরনের ভিতরে কতগুলা ব্যাগ লাইক স্ট্রাকচার থাকে, কতগুলা তোমার রাউন্ড স্ট্রাকচার থাকে। তো ওই স্ট্রাকচারের ভিতরেই মূলত তোমার এসিটাইল কোলিন অর নিউরোট্রান্সমিটার গুলো তোমার কি থাকে? স্টোর হিসেবে থাকে। তাহলে দেখো সিনথেসিস কিন্তু এক্সোনাল টার্মিনালই হচ্ছে, সিনথেসিস কিন্তু প্রিসিনেপটিক যে নার্ভ টার্মিনাল আছে সেখানেই তোমার হচ্ছে। বাট এক একটা নিউরোট্রান্সমিটারের স্পেসিফিক সিনথেসিসের প্রসেসটা তোমার ভিন্ন হবে, বাট স্টোরটা যে কোনো তোমার নিউরোট্রান্সমিটারের জন্য কিন্তু সেম। দ্যাট মিন্স স্টোরটা কোথায় হবে? সিনাপটিক ভেসিকলের ভিতরে হবে। হ্যাঁ, এখানে 2 নাম্বার পয়েন্টটা দেওয়া আছে কিন্তু যে সব যে তোমার এসিটাইল কোলিনে একদম তোমার সিনাপটিক ভেসিকলে থাকে এরকমও না, কিছু পরিমাণ কিন্তু ফ্রি এসিটাইল কোলিনও থাকে, যেটা হচ্ছে নার্ভ টার্মিনাল গুলার সাইটোপ্লাজমে তোমার অবস্থান করে। বাট ওটা নট সো ইম্পর্টেন্ট। এখানে মেজরিটি বা মেজর যে আমার এসিটাইল কোলিনটা আছে সেটা কিন্তু সিনাপটিক ভেসিকলে তোমার কি থাকতেছে? স্টোর থাকতেছে। ভালো কথা। এখন আসো, সে যদি সিনেপটিক ভেসিকলের ভিতরে থেকে যায় তাহলে কিন্তু সে এই তোমার এখানে যে সিনেপটিক নব আছে সেটা পার হয়ে কিন্তু সিনেপটিক ক্লেফটে আসতে পারবে না। তো যখন তৈরি হওয়ার তো সেভাবে তৈরি হয়ে নিল। এখন বলতে পারো যে ম্যাম কখন এটা আসলে তৈরি হয়? এটা আসলে তোমার যখন সিগন্যাল আসে তখন কিন্তু এটা এভাবে এসিলাইটেড হয়ে যায়, তারপরে সে সিনেপটিক ভেসিকলে থাকে। দেন সেকেন্ড তোমার ইম্পালস অনুসারে বা উদ্দীপনা অনুসারে তার পরবর্তীতে সে কাজ করে থাকে। তো সে কিন্তু এরকম সিনেপটিক ভেসিকলে সীমাবদ্ধ থাকে না। তো তারে কাজ করতে হলে তাকে এই ব্যাগ থেকে বের হয়ে আসতে হবে। তো এই যে সে ব্যাগ থেকে বের হয়ে আসবে, ব্যাগের ভিতর থেকে সে যে বের হয়ে কোথায় আসলো? এই যে নার্ভ টার্মিনালে আসলো, ঠিক আছে, বা প্রিসিনেপটিক নিউরনের এন্ডে আসলো তথা এক্সোনাল টার্মিনাল আসলো। একটা জিনিসকে অনেকভাবে বলা যায়। এই নিউরনটাকে প্রিসিনেপটিক নিউরন বলা যাবে, এটাকে প্রিসিনেপটিক নার্ভ টার্মিনাল বলা যাবে, এটাকে যেহেতু প্রিসিনেপটিক নার্ভ মূলত হচ্ছে একটা এক্সনের টার্মিনাল বলা যাবে। তুমি যে কোনো শব্দ বলো না কেন এখানে কিন্তু সঠিক, যে কোনো একটা দিয়ে তুমি বলতে পারবা। সেখানে কনফিউশন হওয়ার কিন্তু কিছু নাই, যে কোনো একটা তুমি বলতে পারবা। প্রিসিনেপটিক নার্ভ টার্মিনাল অথবা এক্সোনাল টার্মিনাল অথবা নার্ভ টার্মিনাল। হ্যাঁ, নার্ভ টার্মিনাল হিসেবে বললেও কিন্তু আলটিমেটলি নিউরোট্রান্সমিটারের নার্ভ টার্মিনাল বললেও কিন্তু তোমার এক্সোনাল টার্মিনালটাকে বুঝাচ্ছে। সেখানে তুমি যেটাই ব্যবহার করো না কেন এটাতে কোনো সমস্যা নাই, এটাতে কোনো কনফিউশনের ব্যাপার নাই, বা তোমার যে ভুল হবে এরকম কোনো কিছু নাই। তুমি যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারো, সবগুলাই হচ্ছে একটার অনেকগুলা নাম, ঠিক আছে? আমাদের যেমন একজনের অনেকগুলা নাম থাকে, তারও হচ্ছে একজন হিসেবে অনেকগুলা নাম আর কি। তো সেটা যেটা হোক, এসিটাইল কোলিন সিনেপটিক ভেসিকল থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। তো এই যে ব্যাগ মতো স্ট্রাকচার থেকে সে ভিতর থেকে বাহিরে আসবে, এইখানে একটা প্রক্রিয়া তোমার কাজ করে থাকে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এক্সোসাইটোসিস। মনে রাখবা, যে কোনো সিস মানে হচ্ছে যে কোনো একটা প্রসেস বা প্রক্রিয়া। যে কোনো শব্দের শেষে সিস শব্দটা থাকলে অথবা জেনেসিস শব্দটা থাকলে এটা বুঝাচ্ছে এটা একটা প্রক্রিয়া অথবা এটা একটা প্রসেস। এখন মজার ব্যাপার হচ্ছে তার সামনের আগে নাম দিয়ে কিন্তু প্রসেসের নামটা কিছুটা আনটাচ করা যায়। যেমন এক্সোসাইটোসিস, এক্সো দিয়ে মনে রাখবা এক্সিট, মানে বাহিরে বের হয়ে গেলে এরকম কিছু একটা ঘটনা ঘটবে। তো আরেকটু সহজ করে বুঝাই তোমাদেরকে, যে স্পারমাটোজেনেসিস। তো এই শব্দটার শেষে তোমার জেনেসিস অথবা সিস শব্দটা আছে, তার মানে এটা একটা প্রক্রিয়া।
এবং এই প্রক্রিয়াটা কি হইতে পারে, এটা তার সামনের নামেই কিন্তু আছে, স্পারমাটোজেনেসিস। স্পারের অংশ দিয়ে তা বোঝানো, মনে রাখবা স্পার্ম মানে হচ্ছে শুক্রাণু। দ্যাট মিনস হচ্ছে আমাদের স্পার্ম তথা শুক্রাণু তৈরির প্রক্রিয়াটার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস। তাহলে এটা হচ্ছে একটা কমন কথা, যে একটা কমন টিপস, যে কোনো শব্দের শেষে যদি তুমি সিস অথবা জেনেসিস শব্দটা পাও, তার মানে এটা একটা প্রক্রিয়া। তো এক্সোসাইটোসিস, তো সিস মানে হচ্ছে প্রক্রিয়া, এক্সো দিয়ে মনে রাখা হচ্ছে এক্সিট, বের হয়ে যাওয়াটাকে। আর যে কোনো জিনিস কোত্থেকে বের হয়, তো ভিতর থেকে তোমার বাহিরের দিকে যাবে, হ্যাঁ, অথবা বাহির থেকে তোমার ভিতরের দিকে আসবে। বাট আমরা এক্সিট কখন বলি, যে ভিতর থেকে যদি আমাদের বাহিরের দিকে যায় তখন এই জিনিসটাকে আমরা সাধারণত এক্সিট বলে থাকি। তাহলে এক্সোসাইটোসিস হচ্ছে এই এসিটাইল কোলিন সিনেপটিক ভেসিকল থেকে বের হয়ে যে নার্ভ টার্মিনালে আসলো, হ্যাঁ, আমার সিনেপটিক ভেসিকলের বাহিরে যে তোমার চলে আসলো, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এক্সোসাইটোসিস। তাহলে যখনই আমার কোনো ইম্পালস আসবে, অ্যাকশন পটেনশিয়াল আসবে, ওইটার উপর ডিপেন্ড করে সিনেপটিক ভেসিকলে একটা বিশেষ প্রক্রিয়া সংঘটিত হবে, যেটাকে আমরা বলতেছি এক্সোসাইটোসিস। এই এক্সোসাইটোসিস এর মাধ্যমে এসিটাইল কোলিন কি হবে, সিনেপটিক ভেসিকল থেকে রিলিজ হয়ে কোথায় চলে আসবে, আমাদের নার্ভ টার্মিনালে চলে আসবে। ঠিক আছে, এই পয়েন্টটা এখানে না মনে রাখলেও চলবে, নট সো ইম্পর্টেন্ট। আমাদের এখানে রিলিজ হচ্ছে কে, সে কিভাবে, সেটা জানতে পারলেই কিন্তু আমাদের হইলো। তাহলে আমরা কিন্তু তিনটা পয়েন্ট অ্যাজ এ নিউরোট্রান্সমিটার এসিটাইলকোলিনের তিনটা পয়েন্ট কিন্তু আমরা বুঝে ফেলছি। এক নম্বর হচ্ছে, সে যখন সিনথেসিস হয় তখন কিন্তু সে এসিটাইলকোলিন রূপে থাকে না, তখন সিনথেসিস হওয়ার আগে সে কোলিন হিসেবে নার্ভ টার্মিনালে আসে, আসার সে এসিলাইটেড হয়, এটিপি আর কোএনজাইম এর উপস্থিতিতে সে এসিলাইটেড হয়। এখানে গুরুত্বপূর্ণ এনজাইম ভূমিকা পালন করে হচ্ছে কোলিন এসিটাইল ট্রান্সফারেজ। দেন তার উপস্থিতিতে কোলিনটা কনভার্টেড হয়ে যায় এসিটাইল কোলিনে, তারপরে সে স্টোর হয় হচ্ছে সিনেপটিক ভেসিকলে। ঠিক আছে, সিনেপটিক ভেসিকল থেকে সে যখন অ্যাকশন পটেনশিয়াল পাবে, তখন সেই অনুসারে সে রিলিজ হবে। যে প্রক্রিয়াতে সে রিলিজ হয়ে থাকে, মানে সিনেপটিক ভেসিকলের ভিতর থেকে তোমার বাহিরে চলে আসে তথা নার্ভ টার্মিনালে চলে আসে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমার এক্সোসাইটোসিস। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা, যারাই আছো আমার একটু জানাও যে না ম্যাম এসিটাইলকোলিনের এই তিনটা পয়েন্ট এজ এ নিউরোট্রান্সমিটার, এই তিনটা পয়েন্ট বুঝতে পেরেছি, একটু জানাও তো দেখি। আসো তো খুব কম সংখ্যক, আজকে তো এমনি বৃষ্টি, অনেকেই বলবা যে নেট অনেক প্রবলেম। ঠিক আছে, এটা বলেই অনেকে আজকে ক্লাসে থাকবা না। যারাই আসো, হ্যাঁ দেখতে পাচ্ছি কিন্তু কয়েকজন আসো, তারা কি আসলে আসো কি নাই এটা বুঝা বড় দায়। মাত্র 5 জন? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস করাইতে থাকি, তোমরা যদি না বুঝতে পারো এগেইন আবার হচ্ছে রেকর্ডেড ভিডিওটা একটু দেখে নিবা, ঠিক আছে। এখন আসো, ওই যে আমাদের, আচ্ছা মাঝখান দিয়ে কিন্তু একটা পয়েন্ট বাদ দিছি, সেটা হচ্ছে রিসেপ্টর বাইন্ডিং। আমরা কিন্তু রিসেপ্টর নিয়ে হিউজ আলোচনা করব। যদিও আমরা প্রিভিয়াস স্লাইডে রিসেপ্টরের কথা বলে আসছি, যে মাস্কুলিনিক রিসেপ্টর আছে আর নিকোটিনিক রিসেপ্টর আছে, যেটা নিয়ে আসলে আমরা সামনে অনেক আলোচনা করব। তো রিসেপ্টরের সাথে বাইন্ডিং, তারপরে কি কাজ করে, এইটা হচ্ছে আমাদের মেজর পার্ট, যেটা আমরা পরবর্তীতে একটু আলোচনা করি। এর মাঝখানে আমরা যেটা করি, যে আসলে তার টার্মিনেশনটা কিভাবে হয়, হ্যাঁ, সে কিভাবে টার্মিনেজ হয়। আসলে এসিটাইল কোলিন কাজ করার পরে কিন্তু তোমার এই যে সে তোমার নার্ভ টার্মিনাল ভেদ করে, তারপর সিনেপটিক নার্ভ ভেদ করে সিনেপটিক ক্লেপ্টে আসছে, আসার পর রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, করে কাজ টাজ করছে, কাজ করার শেষে তার যে তোমার পরিণতি হয়, সেই পরিণতিতে কি, এসিটাইলকোলিন আসলে ভেঙে যায়। মজার ব্যাপার হচ্ছে, এসিটাইলকোলিন যখন নার্ভ টার্মিনাল থেকে বের হয়ে আসে এসিটাইলকোলিন হিসেবে, তাকে যদি আমরা আবার সিনেপটিক ভেসিকলে ফেরত পাঠাতে যাই, কারণ আমি তো তোমাদেরকে আগেই বলছি নিউরোট্রান্সমিটার গুলো কিন্তু রিইউজ করা যায়, এখন চাইলে কিন্তু কাজ শেষে আবার এসিটাইলকোলিন চাইলে এগেইন আবার পিছনের দিকে ব্যাকফ্লো করে সে কিন্তু সিনেপটিক ভেসিকলে যায় জমা হইতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এসিটাইলকোলিন রূপে নার্ভ টার্মিনাল থেকে বের হয়ে সিনেপটিক ক্লেফটে আসতে পারে, হ্যাঁ সিনেপটিক ক্লেফটে আসতে পারে, কিন্তু সে কিন্তু এসিটাইলকোলিন রূপে আবার ফেরত যাইতে পারে না। এই জন্য এসিটাইলকোলিনের কাজের শেষে এসিটাইলকোলিনকে ভেঙে যেতে হয়, হ্যাঁ। এসিটাইলকোলিন ভেঙে গেলে দুইটা তোমার প্রোডাক্ট তৈরি হবে, একটা হচ্ছে কোলিন আর একটা হচ্ছে এসিটেট। দ্যাট মিন্স কোলিন রূপে এসিটেট রূপে এসিটাইলকোলিন আবার কি করবে, তোমার প্রিসিনেপটিক নার্ভ টার্মিনালের ভিতরে যায় প্রবেশ করবে। এই জায়গায় গুরুত্বপূর্ণ এনজাইম, এই যে এসিটাইলকোলিন ভেঙে গেল, ভেঙে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ এনজাইম কাজ করে থাকে, সেটার নাম হচ্ছে কোলিনেস্টারেজ, ঠিক আছে। তাহলে একটা ছিল যে এসিটাইল কোলিনে কনভার্ট হবে,
এসিটাইল কোলিনে কনভার্ট হবে। এখানে গুরুত্বপূর্ণ এনজাইম কে সিনথেসিসের সময়, এটার আনসার হচ্ছে কোলিন এসিটাইল ট্রান্সফারেজ। অপরপক্ষে এসিটাইল কোলিন যদি ভেঙে যায়, ভেঙে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ এনজাইম হিসেবে কে কাজ করে, সেটা হচ্ছে কোলিনেস্টারেজ। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, কোলিনেস্টারেজ। তাহলে এসিটাইল কোলিনকে কেন ভাঙতে হচ্ছে? কারণ এই রূপে আবার সে পিছনে ফেরত যেতে পারতেছে না, এই রূপে আবার সে নার্ভ টার্মিনালে ফেরত যেয়ে ওই সিনেপটিক ভেসিকলে তোমার অবস্থান করতে পারবে না। এই কারণে তাকে ভেঙে তারপরে করতে হবে কি, যে আমাকে তাকে আবার আগের জায়গায় ফেরত যাইতে হবে। তাহলে এসিটাইল কোলিন ভেঙে দুইটা প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়, এক হচ্ছে কোলিন রূপে আর হচ্ছে যে তোমার এসিটেট রূপে। ঠিক আছে, এই যে এসিটাইল কোলিন ভেঙে গেল, ভেঙে যাওয়াতে গুরুত্বপূর্ণ এনজাইম ভূমিকা পালন করবে হচ্ছে কোলিনেস্টারেজ। ঠিক আছে, এই কারণে হচ্ছে এসিটাইল কোলিনকে ভেঙে যেতে হয়, যেহেতু সে এসিটাইল কোলিন রূপে আবার আগে ফেরত যেতে পারতেছে না। এগেইন সে আবার ভিতরে ঢুকবে, কোলিন রূপে ঢুকে সে আবার একই ভাবে হচ্ছে এসিটাইল কোলিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখন বলতে পারো যে সব কোলিনই যেটা আমার ভেঙে যাচ্ছে এসিটাইল কোলিন, সব এসিটাইল কোলিনই কি আবার ফেরত যায়? সব তো একদম যাবে না, কিছু যাবে, কিছু তোমার তো অবশ্যই এখানে প্রসেসের মধ্যেই কিছুটা আমাদের লস থাকবে। বাট হ্যাঁ, এই এসিটাইল কোলিনকে কিন্তু আমরা রিইউজ করতে পারতেছি, কাজের শেষে এসিটাইল কোলিন ভাঙা যায় আবার কোলিন রূপে কিন্তু ভিতরে তোমার প্রবেশ করতে পারতেছে। এই এসিটাইল কোলিনকে ভাঙার জন্য সেখানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কোলিনেস্টারেজ। তাহলে দুইটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ, এসিটাইল কোলিনের সিনথেসিসে কোন এনজাইমটা হেল্প করে থাকে, আর এসিটাইল কোলিনের ডিগ্রেডেশন বা ভাঙনে তোমার কোন এনজাইমটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তাহলে এই ছিল এজ এ নিউরোট্রান্সমিটার হিসেবে এসিটাইল কোলিনের যে ধর্মগুলো আমরা আলোচনা করলাম, যে কোত্থেকে সে সিনথেসিস হচ্ছে, কোথায় যে সে স্টোর হচ্ছে, কোথায় যে সে কি হবে ভেঙে যাবে। হ্যাঁ, মাঝখানের পয়েন্টটা কিন্তু আমরা আলোচনা করিনি, যে সে কোন কোন রিসেপ্টরের উপরে কাজ করে এবং ওই যে রিসেপ্টরের সাথে সে বাইন্ড হইলো হয়ে সে কি ধরনের কাজ করবে। তাহলে এটা আমাদের এই কোলিনার্জিক চ্যাপ্টারের পড়াশোনা, এটা নিয়ে আমাদের সামনে আলোচনা হবে। কয়জন আছে একটু দেখি, আসো যারাই আসো একটু বলো তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, কোশ্চেন করলে আনসার দিতে পারবে কিনা, একটু বলো তো দেখি। সবাই কি মাইক ওপেন করে, যারাই আসো মাইক ওপেন করে চলে গেছো নাকি? হ্যাঁ, প্রেজেন্ট থেকে তারা সবাই কি করছে, যে চলে গেছে। এটা ভালো চালাকি, তাই না, যে ক্লাস করা লাগবে না। ঠিক আছে, আবার কাজ হচ্ছে ক্লাস নেওয়া, আমি ক্লাস নিয়ে রাখতেছি। এখন তোমরা যদি ইন্টারেকশন না করো, তোমরা যদি মানে ফাঁকিবাজি করো, এটা তো তোমাদের দায়ভার, সেখানে কিছু করার নাই। ম্যাম বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছো তো, এতক্ষণ লাগে কেন, কি আমার সাউন্ড কি পরে পাও? না ম্যাম, একটু বৃষ্টি হচ্ছে তো একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার শোনা যায় নাকি তোমাদের ওখানে ডিস্টার্ব করে? না ম্যাম, একটু না পর ম্যাম, পর এখন করে। শোনা যাচ্ছে। আচ্ছা, আমার বলার একটু পরে শোনো, তাই তো? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, আমি যদি বলি যে এতটুকু পর্যন্ত বোঝা গেল কিনা বলবা। আর তোমরা যারা আছো লাস্ট ক্লাসগুলো কি একটু করছিলা, যে যতটুকু পড়াইছিলাম করছিলা কিনা? ম্যাম জি ম্যাম। রিভিশন রিডিং পড়ছিলাম ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা কিন্তু কোলিনার্জিক ফার্মাকোলজিটা পড়া স্টার্ট করে দিবা, কারণ এটা শেষ হইলেই কিন্তু আমি আইটেম নিয়ে নিব। বাট আমি আইটেমের আগে কোশ্চেন কিন্তু ডিসকাস করে দিব, সো টেনশনের কিছু নাই, বাট পড়াশোনা করতে হবে। আর না পারলে কিন্তু আইটেম আমি ক্লিয়ার করব না, আমি আগেই বলে দিয়েছিলাম। ঠিক আছে, ওকে, চলো আমরা আগাইতে থাকি, না হলে আসলে ক্লাস আগাবে না। আমরা মাঝখানে যে পয়েন্টটা বাদ দিছিলাম, যেটা নিয়ে আমাদের হিউজ আলোচনা, কারণ আসলে কি কাজ করে সেটা নিয়েই তো আমাদেরকে বুঝতে হবে, যাতে আমরা ওই হিসাবে ড্রাগ গুলা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। তো কোলিনার্জিক রিসেপ্টরস, হ্যাঁ রিসেপ্টরস যার সাথে হচ্ছে আমাদের এসিটাইলকোলিনটা বাইন্ড করে কাজ করে থাকে। এই রিসেপ্টর কারা আছে, দুই ধরনের রিসেপ্টর আছে, তোমরা সবাই জানো। এক হচ্ছে মাস্কারিনিক রিসেপ্টর, একটা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর। তো মাস্কারিনিক রিসেপ্টরের আবার সাব টাইপ আছে, ঠিক আছে, সাব টাইপ আছে। তো এখানে আমি তিনটা প্রধান সাব টাইপের নাম লিখছি, তোমরা বইগুলা পড়লে দেখবা যে 5টা সাব টাইপের কথা বলা আছে, যে M1 M2 M3 M4 M5। তো এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রিসেপ্টরের নাম কি, রিসেপ্টরের সাবটাইপ গুলা কি আছে, রিসেপ্টর গুলা কোথায় অবস্থান করতেছে এবং কোন রিসেপ্টর আছে, কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করলে কিভাবে তোমার কি ধরনের কাজ হয়ে থাকে। তাহলে এটা নিয়ে আমাদের এখন ডিসকাশন। তাইলে এখন আমরা আসলে মূলত ওই টার্মিনেশনের আগের পয়েন্টটা ডিসকাশন করব নিউরোট্রান্সমিটারের জন্য, যে এসিটাইলকোলিন অ্যাজ এ নিউরোট্রান্সমিটার আসলে কোলিনার্জিক ফার্মাকোলজিতে কোন কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এই রিসেপ্টর গুলা কারা, তারা কোথায় আছে, তারা কিসে কাজ করে থাকে,
ইন ডিটেলস আমরা এখন রিসেপ্টরের পার্টটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখন আমরা মাঝখানের পয়েন্টটাকে ইন ডিটেলসে আলোচনা করি, ঠিক আছে? খেয়াল করি আমরা আমরা যদি এই যে কলিনো রিসেপ্টর গুলো আছে এই জিনিসটাকে আমরা একটু পাশাপাশি রেখে একটু পার্থক্য আকারে যদি পড়ার চেষ্টা করি বা পার্থক্য আকারে মনে রাখার চেষ্টা করি তাহলে মনে হয় যে মনে থাকবে বেশি। তো মাসকারেনিক রিসেপ্টর গুলো আসলে মূলত কোন ধরনের রিসেপ্টর? তারা জি প্রোটিন কাপল রিসেপ্টর, এগুলা নিয়ে ডিসকাশন করব না কারণ জি প্রোটিন কাপল রিসেপ্টর কি, ঠিক আছে? তারপর হচ্ছে লিগেন্ড গেটেড ক্যালসিয়াম চ্যানেল চ্যানেল কি বা কর্ষণ চ্যানেল কি, এই জিনিসগুলো কিন্তু তোমরা জিপি পোর্শনে পড়ে আসছো। তো এখানে জাস্ট নামগুলো আমরা আশা করি মনে রাখি, জিপি পোর্শনে পড়ে আসলে এই শব্দগুলা সম্পর্কে তোমাদের একদম আইডিয়া থাকার কথা। তাহলে আমি আর এই শব্দগুলার ব্যাখ্যাতে আর গেলাম না, এস তোমরা জিপিতে এই জিনিসগুলা বারবার পড়ে আসছো। তাহলে মাসকুলিন রিসেপ্টরটা আসলে রিসেপ্টরের টাইপ হিসেবে কোন ধরনের রিসেপ্টর টাইপ? জি প্রোটিন। আর নিকোটিনিকটা হচ্ছে লাইগেন্ড গেটেড তোমার চ্যানেল রিসেপ্টর হিসেবে কাজ করে থাকে। তাহলে তারা রিসেপ্টর হিসেবে কোন টাইপের রিসেপ্টর আমরা একটু জেনে নিলাম শর্টলি। সেকেন্ডলি আমরা জানবো যে আসলে কোলিনো রিসেপ্টরের অ্যাগনিস্ট কারা। তোমরা যারা আছো আমাকে একটু কষ্ট করে কি বলবা যে একজন আগে আমারে বলো আসলে অ্যাগনিস্ট কি? ফার্মাকোলজি পড়তে গেলে অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট না পড়ে আসলে কোনোভাবেই কোনো কিছু বোঝা যায় না। তো একটু শর্ট করে আমারে বলো যে অ্যাগনিস্ট জিনিসটা কি, একজন আগে আমাকে বলো, তারপরে নেক্সটটা জিজ্ঞেস করি। ম্যাম রিসেপ্টরের সাথে বাইন্ড করার অ্যাবিলিটিটা। হ্যাঁ, অ্যাগনিস্ট হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, এই যে অ্যাবিলিটিটা বাইন্ড করে যে সে কাজটা করতেছে এটাই হচ্ছে অ্যাগনিস্ট। ঠিক অ্যান্টাগনিস্ট হচ্ছে তার অপোজিট। তাহলে কেউ আরেকজন আমারে বলো যে অ্যান্টাগনিস্ট জিনিসটা কি? ঠিক অপোজিট কিন্তু অ্যাগনিস্ট, অ্যাগনিস্টের ঠিক অপোজিট হচ্ছে অ্যান্টাগনিস্ট। অপরজন যদি আনসার না দিতে পারো, যে আছো সেই একটু আনসার দাও যে তাহলে অ্যান্টাগনিস্ট জিনিসটা কি। এই শব্দগুলো জানা না থাকলে ফার্মাকোলজিতে পার পাওয়া কিন্তু খুব কঠিন। বলো, একটু আগে যে বলতেছিলা সেই আবার বলো যে আসলে অ্যান্টাগনিস্ট জিনিসটা কি। অ্যান্টাগনিস্ট হচ্ছে রিসেপ্টর বাইন্ড করার আগে তাকে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক তার ব্লক করে দিবে, এটি উল্টা বললা না? এরপর হচ্ছে অ্যাগনিস্টের কাজ এবং দেন প্রিভেন্ট দা হ্যাঁ অ্যাক্টিভিটি অফ অ্যাগনিস্ট। হ্যাঁ, সহজ ভাষায় একটু যদি আমরা বলি, অ্যাগনিস্ট মানে হচ্ছে যে বাইন্ড করতেছে, কাজ করতেছে। আর অ্যাগনিস্টের কাজে যদি না বাধা দেয়, হ্যাঁ, যে তাকে ব্লক করে দেয়, তারে কাজ করতে না দেয়, তাহলে সেটা হচ্ছে আমার কি রে? অ্যান্টাগনিস্ট। যে কোনো একটা স্পেসিফিক তোমার পার্টের যদি অ্যাগনিস্ট থাকে তার কিন্তু অ্যান্টাগনিস্ট থাকবে, যে সে কাজ করতেছে তাকে কাজ করার জন্য বাধা দেওয়ার জন্য কিন্তু আরেকজন আবার থাকবে। তাহলে যে যা কাজ করতেছে সেটাই অ্যাগনিস্ট, সহজ হিসাব। আর যে হচ্ছে তার কাজে বাধা দিচ্ছে সে হচ্ছে আমার কি রে? অ্যান্টাগনিস্ট। তবে সহজ হিসাবে যদি আমরা মনে রাখি যে কাজ করে সেই মূলত হচ্ছে অ্যাগনিস্ট। রিসেপ্টরের সাথে বাইন্ড করে কেমনে কাজ করে এগুলো অলরেডি ডেফিনিশনে তোমরা পড়ছো। সহজ হিসাব যে কাজ করতেছে সেই হচ্ছে অ্যাগনিস্ট। আর যেই কাজ করতেছে তার কাজে বাধা দানকারী যে অংশটা, তার কাজে যদি বাধা দেয় সে, তাহলে এই পয়েন্ট হচ্ছে স্পেসিফিকলি অ্যান্টাগনিস্ট। ফার্মাকোলজি পড়তেছো আর অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টে মানে পারো না বা ডিফারেন্সিয়েশন করতে পারো না, তাদের জন্য কিন্তু খুব কঠিন। এই শব্দগুলো অবশ্যই জানা থাকতে হবে। তো মাস্কেরিনিক রিসেপ্টরে তোমার অ্যাগনিস্ট হচ্ছে তোমার মাস্কেরিন, ঠিক আছে? আর অ্যান্টাগনিস্ট হচ্ছে তোমার অ্যাট্রোফিন। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অ্যাট্রোফিন নিয়ে অনেক পড়াশোনা করব, অনেক। হ্যাঁ, অলরেডি ঠিক আছে, ওপিসি পয়জনিং পড়তে গেলে বা ইয়ে করতে গেলে অ্যাট্রোফিন তোমরা ফরেনসিকেও পড়ে আসছো, মানে তারা লাগবেই, তারা ছাড়া হবে না। তাহলে তোমাকে যদি বলা হয় মাস্কেরিনিক রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট কে? অ্যাট্রোফিন, ঠিক আছে? তার মানে এই অ্যাট্রোপিন কি করবে? মাস্কারিনিকের যে কাজগুলো আছে সেগুলা কাজগুলা করতে দিবে না, বাধা দিবে, ঠিক আছে, ব্লক করবে। তাহলে কোলিনো রিসেপ্টরস এর ভিতরে মাস্কারিনিক রিসেপ্টরের অ্যাগনিস্ট হচ্ছে মাস্কারিন, মানে যে মূলত কাজ করবে এবং তার কাজে যে বাধা দিবে অ্যাগনিস্ট, সেটা হচ্ছে কি রে? অ্যাট্রোপিন। বিপরীত কাজটা করাবে। তার কাজে বাধা দেওয়া মানে তার বিপরীত কাজটা করানো। একটু আগেই বলছি যে তার 5টা সাবটাইপ আছে, তার ভিতরে 3টা মূলত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে M1, M2, M3, এই 3টা মূলত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমার M1 টু আপ টু M5 পর্যন্ত 5টা সাবটাইপ আছে। এবং তোমার ফাংশনের ধরন অনুসারে আমরা তাকে বিশ্লেষণ করে দেখছি, সে মূলত এক্সাইটেটরি হিসেবে কাজ করে থাকে। হ্যাঁ, সে কিন্তু ইনহিবিটরি রূপে কাজ করে না থাকে না, সাধারণত এক্সাইটেটরি হিসেবে সে কাজ করে থাকে। কাজের ধরনে আমরা যখন বিশ্লেষণ করছি, আসলে আমরা
এই যে মাস্কেরিনিক রিসেপ্টর, নিকোটিনিক রিসেপ্টর, এইগুলাকে আমরা সব কিছুকে শর্ট করে এই চারটাতে রাখার চেষ্টা করছি, যে অ্যাজ এ রিসেপ্টর সে কোন ধরনের রিসেপ্টর, সে আসলে তার সিলেক্টিভ অ্যাগনিস্ট কে এবং তার সিলেক্টিভ অ্যান্টাগনিস্ট কে, তার কি আরো টাইপস আছে কিনা, হ্যাঁ আরো তার সাবটাইপস আছে, এবং সে কাজের ধরন হিসেবে সে কোন ধরনের। ঠিক একইভাবে মাস্কেরিনের অপোজিটে আমরা জানবো হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর নিয়ে। ঠিক আছে, একটু আগেই আমরা বললাম যে লাইগেন্ড গেটেড চ্যানেল যে রিসেপ্টর গুলো আছে, নিকোটিনিক রিসেপ্টরটা হচ্ছে এই ধরনের রিসেপ্টর। সিলেক্টিভ অ্যাগনিস্ট হিসেবে আসে নিকোটিন, নিকোটিনিক রিসেপ্টরের সিলেক্টিভ অ্যাগনিস্ট কাজের এই হবে নিকোটিন, আর অ্যান্টাগনিস্ট হচ্ছে কি রে, ডি টিউবোকিউরেরিন। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু আমাদের অবজেক্টিভও কভার হয়ে যাচ্ছে, একটু খেয়াল রাখবা কিন্তু। ঠিক আছে, মাস্কেরিনিক রিসেপ্টরের অ্যাগনিস্ট হচ্ছে মাস্কেরিন, অ্যান্টাগনিস্ট হচ্ছে অ্যাট্রোপিন। নিকোটিনিক রিসেপ্টরের অ্যাগনিস্ট হচ্ছে নিকোটিন, সেই নিকোটিন এই রূপে তোমার কাজ করবে। দেন তার অ্যান্টাগনিস্ট তার কাজে বাধা দিবে, তার কাজকে ব্লক করে দিবে, তার সিলেক্টিভ অ্যান্টাগনিস্ট হচ্ছে ডি টিউবোকিউরেরিন। এবং নিকোটিনিক রিসেপ্টরের তোমার দুই ধরনের সাবটাইপ আছে, একটা হচ্ছে এনএম আর একটা হচ্ছে এনএন, এবং সেও কিন্তু মাস্কেরিনিক রিসেপ্টরের মতো, সে কাজের ধরনটা হচ্ছে এক্সাইটেটরি। তাহলে আমরা রিসেপ্টর গুলা নিয়ে মাস্কেরিনিক রিসেপ্টর আর নিকোটিনিক রিসেপ্টরের কয়েকটা প্রপার্টিস, কমন প্রপার্টিস জানলাম, এবং এই স্লাইডটা থেকে অনেকগুলো অবজেক্টিভ তোমার মাথায় আশা করি সেট হয়ে গেছে, যে মাস্কেরিনিক রিসেপ্টরের অ্যাগনিস্ট কে, নিকোটিনিক রিসেপ্টরের অ্যাগনিস্ট কে, মাস্কেরিনিক রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট কে, নিকোটিনিক রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট কে, মাস্কেরিনিক রিসেপ্টর কয়টা সাবটাইপ আছে, নিকোটিনিক রিসেপ্টরের কয়টা সাবটাইপ আছে, মাস্কেরিনিক রিসেপ্টর কি কাজের ধরনটা কি, এবং নিকোটিনিক রিসেপ্টরের কাজের ধরনটা কি, এবং অ্যাজ এ রিসেপ্টর মাস্কেরিনিক রিসেপ্টর কোন টাইপ অফ রিসেপ্টরের ভিতরে পড়ে, আর নিকোটিনিক রিসেপ্টর কোন টাইপের ভিতরে পড়ে। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো যে এতটুকু পর্যন্ত রিসেপ্টরের বৈশিষ্ট্যগুলা বুঝতে পারলা কিনা, যে রিসেপ্টরের ক্যারেক্টারিস্টিক্স গুলা বুঝা গেল কিনা, আমার একটু বলো। জি জি ম্যাম। ম্যাম। হ্যাঁ, আচ্ছা, আমি একটু তোমাদেরকে একটু শুরু থেকে আবার একটু করব না, হ্যাঁ, যাতে তোমাদের, আমি চাচ্ছি যে মানে একদম কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা যাও, যাতে কোশ্চেন গুলা যখন তোমরা কি করো ডিসকাস করো, যাতে তোমাদের মানে কনফিউশন না থাকে যে এই পয়েন্টটা কি বলা হলো, এই পয়েন্টটা কি বলা হলো। এই জিনিসগুলা যে তোমরা বুঝে বুঝে পড়ে যাও, তাহলে যখন আমরা কোশ্চেন নিয়ে ডিসকাশন করবো, ট্রাস্ট মি, তখন তুমি অনেক কোনো কিছু রিলেশন করতে পারবা, তখন তোমার বলতে মানে মনে রাখতে তোমার আরো সুবিধা হবে। তো আমাদের আসলে গুরুত্বপূর্ণ পয়েন্ট শুরু হয়েছিল এখান থেকে, যে কোলিনার্জিক ড্রাগ আসলে কারা। সহজ হিসেবে আমরা বলছিলাম যারা হচ্ছে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করবে তারাই হচ্ছে কোলিনার্জিক ড্রাগ, এবং আমরা জানি প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি আসলে কি কি আছে। দেন আমরা বলছিলাম যে কোলিনার্জিক কেন বলা হয়, কারণ এখানে নিউরোট্রান্সমিটার হিসেবে অ্যাসিটাইলকোলিন কাজ করে, এন্ড সেকেন্ডলি হচ্ছে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের উপর সে কাজ করে থাকে। থার্ডলি বলছিলাম যে আসলে নিউরোট্রান্সমিটার এখানে কিসে ইনভলভ, অ্যাসিটাইলকোলিন। তো অ্যাসিটাইলকোলিন নিয়ে আমাদের অনেক কিছু জানতে হয়েছে, যে অ্যাসিটাইলকোলিন কোত্থেকে সিনথেসিস হয়েছে, কোথায় স্টোর হয়েছে, কোত্থেকে রিলিজ হয়েছে, এবং টার্মিনেশন কিভাবে হয়েছে, হ্যাঁ কিভাবে ভেঙে গেছে এবং কিভাবে তাকে আমরা রিসাইকেল করলাম। আর মাঝখানের পয়েন্টটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি, যেটা হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ডিং। তাহলে রিসেপ্টরের সাথে যে বাইন্ড করবে, আমরা রিসেপ্টরকে চিনতেছি, তো চিনলে না কোথায় আছে রিসেপ্টর গুলা কিভাবে কাজ করে, তারপরে তাদের সাথে বাইন্ড করে কাজের ব্যাপারটা আসবে। তাহলে আমরা মূলত এখন 4 নম্বর পয়েন্টটা নিয়ে ডিসকাশন করতেছি, সামনে আমরা 4 নম্বর পয়েন্টটা কি ডিসকাস করবো। মাঝখান থেকে কয়েকটা টপিক আসাতে আমরা ওগুলা নিয়ে ডিসকাস করলাম। আমরা চলে গেছিলাম যে অ্যাসিটাইলকোলিন সিনথেসিস কোত্থেকে হয়, নার্ভ টার্মিনাল থেকে। সে কিন্তু কি হিসেবে থাকে না, অ্যাসিটাইলকোলিন হিসেবে থাকে না, কোলিন আসে। কোলিন হচ্ছে অ্যাসিলাইটেড হয় কোন এনজাইমের উপস্থিতিতে, কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজের উপস্থিতিতে, তখন সে অ্যাসিটাইলকোলিনে কনভার্ট হয়, চলে আসে সে সিনেপটিক ভেসিকলে অবস্থান করে, অ্যাকশন পটেনশিয়ালের উপর নির্ভর করে সে করে কি, সিনেপটিক ভেসিকল থেকে বের হয়ে আসে, এবং যে প্রক্রিয়ায় বের হয়ে আসে সেটাকে বলা হয়ে থাকে এক্সোসাইটোসিস। বের হয়ে আসলো, আসার পরে সে সিনেপটিক নব পার হয়ে সিনেপটিক ক্লেপ্টে চলে আসলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করলো, করার পরে সে টার্মিনেশন হয়ে যাবে। সে এই রূপে আর ফেরত যেতে পারে না, এখানে অ্যাসিটাইলকোলিনকে ভেঙে যেতে হয়। ভেঙে যেতে গুরুত্বপূর্ণ এনজাইম যেটা কাজ করে সেটা হচ্ছে কোলিন নাস্টারেজ। এই কোলিন নাস্টারেজের উপস্থিতিতে অ্যাসিটাইলকোলিন ভেঙে যায়, কোলিন আর অ্যাসিটেটে কনভার্ট হয়ে যায়, দেন এগেইন সে আবার রিউজ হয়। এর মাঝখানে আমরা যে 4 নাম্বার পয়েন্টে স্কিপ করছিলাম, যে আসলে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এখন আমরা ওই রিসেপ্টর সম্পর্কগুলো জানতেছি যার সাথে আসলে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করে কাজ করে থাকে। আমরা জানলাম এই কোলিনো রিসেপ্টর গুলা আসলে আছে দুই ধরনের, মাস্কেরিনিক রিসেপ্টর আর নিকোটিনিক রিসেপ্টর। ঠিক আছে,
এখন আমি বললাম যে মাস্কারিনিক রিসেপ্টর আসলে তিনটা সাবটাইপ হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই তিন রিসেপ্টর গুলার অবস্থান কোথায় এটা কিন্তু নেক্সট ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে এটা কিন্তু নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যে অবস্থানগুলা কোথায় আছে, যে M1 রিসেপ্টরটা কোথায় অবস্থিত, M2 রিসেপ্টরটা কোথায় অবস্থিত, M3 রিসেপ্টরটা কোথায় অবস্থিত। এখানে কিছুই করার নেই, এখানে তোমাকে মুখস্থ করে নিতে হবে। তোমাদের যার যার রেসপেক্টিভ বইয়ে আরো হয়তো অনেক পয়েন্ট দেওয়া আছে, আমি গুরুত্বপূর্ণ লোকেশন গুলো এখানে রাখার চেষ্টা করছি। যে M1 যে রিসেপ্টরটা আছে সেটা মূলত আমাদের ব্রেন এন্ড গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে অবস্থান করতেছে। আশা করি গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলস তোমরা চিনো। হ্যাঁ, আমাদের স্টমাককে যদি আমরা ইয়ে করে থাকি, স্লাইস করে থাকি, হ্যাঁ, স্টমাকের ভিতরে আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি, ওখানে গুরুত্বপূর্ণ এক ধরনের তোমার সেল থাকে, যেগুলাকে অনেক ধরনের সেল থাকে, এবং স্টমাকের অনেক সেলই হচ্ছে গুরুত্বপূর্ণ আসলে। বাট তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যদি আমরা সেলের নাম বলি সেটা হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলস। তোমরা কি কেউ আমাকে বলতে পারো প্যারাইটাল সেলকে যদি আমরা উদ্দীপ্ত করি, প্যারাইটাল সেলকে যদি আমরা ধাক্কা দেই, সেখান থেকে একটা ইম্পর্টেন্ট কেমিক্যাল তোমার বের হয়ে আসবে? কেউ কি বলতে পারো এই ইম্পর্টেন্ট কেমিক্যালটার নাম কি? এনিওয়ান? যে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলকে ধাক্কা দিলে একটা গুরুত্বপূর্ণ তোমার জুস সিক্রেশন হবে, জুস বলতে পারো, একটা গুরুত্বপূর্ণ অ্যাসিড সিক্রেশন হবে, সেটাও বলতে পারো। কি কি বলতে পারো এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? এটা খুবই বেসিক, যাক বলতে পারছো, খুশি হইলাম। তো গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলকে আসলে ধাক্কা দিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার সিক্রেট হয়। হ্যাঁ, তো গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল কি আশা ধরে নিলাম তোমরা মোটামুটি বুঝো যে জিনিসটা কি, জানলেই হবে যে সে কে। একদম কোন শব্দ পড়তেছে যখন, একদম আমার ফার্মাকোলজিতে সবকিছুতে ডিটেলস লাগবে না, বাট অ্যাটলিস্ট জেনে নিতে হবে যে জিনিসটা কি। তাহলে M1 রিসেপ্টর এখানেই আমরা মুখস্থ করে ফেলি, ক্লাসে আমরা মুখস্থ করে ফেলি। M1 রিসেপ্টর গুরুত্বপূর্ণ অবস্থান হচ্ছে ব্রেন আর গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলস। M2 রিসেপ্টরের গুরুত্বপূর্ণ অবস্থান হচ্ছে হার্ট। M3 রিসেপ্টরের গুরুত্বপূর্ণ অবস্থান হচ্ছে ইফেক্টর অর্গানস, যেটা মূলত ব্লাডার, তারপর হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, তারপর হচ্ছে স্মুথ মাসেল। এখানেই মুখস্থ করে ফেলো। এই গুরুত্বপূর্ণ লোকেশন গুলো রাখার চেষ্টা করছি। তোমাদের বইতে কিন্তু আরো অনেক ধরনের লোকেশন আছে, বাট আমরা সামনে যত ডিসকাশন করব আসলে এই লোকেশন গুলার উপর ডিপেন্ড করেই আমরা রিসেপ্টর অ্যাক্টিভিটি গুলারে আসলে ডিসকাস করব। তাহলে আমি ইম্পর্টেন্ট গুলো এখনই একদম ক্লাসেই মুখস্থ করে ফেলো। যে M1 রিসেপ্টর গুলো আছে হচ্ছে ব্রেন এন্ড গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলস, ঠিক আছে? ব্রেন টু স্টমাক এভাবে মনে রাখতে পারো। M2 আমাদের হার্টে আছে, ঠিক আছে? হার্টে সে একই জায়গা দখল করে রাখছে। M3 তে হচ্ছে বিভিন্ন ইফেক্টর অর্গান লাইক ব্লাডার, ঠিক আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড, স্মুথ মাসেল। এখন ব্লাডারে তোমাদের কনফিউশন হইতে পারে যে ব্লাডার কোনটা, সেটা কি গল ব্লাডার নাকি ইউরিনারি ব্লাডার? তাহলে কনফিউশন রেখো না, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? তাহলে ব্লাডার, এক্সোক্রাইন গ্ল্যান্ড, স্মুথ মাসেল, মনে আছে তো? এক্সোক্রাইন গ্ল্যান্ড কারা? এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে তারা যাদেরকে ধাক্কা দিলে তোমার যে সিক্রেশন হবে ওটার সাধারণ বা কমন নেম হচ্ছে এনজাইম, ঠিক আছে? তো আশা করি জানো। আর অপরদিকে আছে স্মুথ মাসেল। স্মুথ মাসেল নিয়ে তো অনেক আলোচনা করলাম, স্কেলেটাল স্মুথ মাসেল, এগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, ঠিক আছে? মুখস্থ হয়েছে না? কেউ একজন আমারে বলো তো কোথায় কোথায় অবস্থান মাস্কুলিনিক রিসেপ্টরের সাবটাইপ M1, M2, M3, তারা কোথায় অবস্থান করতেছে? কেউ একজন বলো তো। ম্যাম M1 হচ্ছে ব্রেন গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে, M2 ইয়েস। হচ্ছে হার্টে, আর M3 হচ্ছে ইফেক্টর অর্গান মানে গ্ল্যান্ড গুলোতে আর কি, যে ব্লাডার, এক্সোক্রাইন গ্ল্যান্ড, স্মুথ মাসেল। স্মুথ মাসেল, রাইট, ভেরি গুড। মনোযোগী আছো, যারাই আছো মনোযোগী আছো, আমি এটাই চাই যে যারা লিস্ট আসো তারা যেন মনোযোগী থাকো, এবং ক্লাসটা এখানেই আমরা কয়েকটা জিনিস শেষ করে ফেলি যাতে আমাদের বাসায় পড়াটা একটু কমে যায়। আচ্ছা, এখানে আমি যে স্লাইডটা রাখছি এটা কিছুই না, একটু আগে যে আমি ডিফারেন্সিয়েশন করে পড়াইছি এটাকেই আবার এখানে রাখছি, মানে যাতে মানে রিসেপ্টর সম্পর্কে মানে একদম কিচ্ছু যাতে না জানা থাকে, রিসেপ্টর সম্পর্কে জানা একদম শেষ করে যাও। একই স্লাইড আবার রাখছি, এর স্লাইড আমাদের ডিসকাস না করলে হবে। জি প্রোটিন কাপল রিসেপ্টর, ঠিক আছে? এসিটাইল কোলিন, আমরা তো এটা বুঝতেই পারতেছি কোলিনো রিসেপ্টর যেহেতু তারা, সুতরাং কোলিনার যে ফার্মাকোলজিতে আমার নিউরোট্রান্সমিটার আছে এসিটাইল কোলিন, সুতরাং এই রিসেপ্টর গুলা তো অবশ্যই এসিটাইল কোলিনের সাথেই তোমার রিয়েক্ট করবে। হ্যাঁ, তো এটা আমাদের মানে এতক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট আমরা এতটুকু জানছি, ঠিক আছে? তাহলে এইটা নিয়ে রাখি। এই 3 আর 4 নাম্বার পয়েন্ট এখন মাথায় না রাখলে হবে। আমার মেইন এখন থেকে 3 আর 4 এই দুইটা পয়েন্ট হচ্ছে আমরা খেয়াল করব, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট ইয়েতে চলে যাই। একই জিনিস আবার রাখা যাতে এখানেই মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, এবার আসো এখানে যেটা করছি যে এই রিসেপ্টর গুলার লোকেশনের সাথে
ফাংশন গুলা, যে রিসেপ্টর গুলো আসলে কি ফাংশন করে থাকে, লোকেশনের সাথে ফাংশন গুলা রাখার চেষ্টা হয়েছে। তো বললাম তো এসিটাইল কোলিন কিন্তু মনে রাখবা যে এসিটাইল কোলিন কিন্তু তোমার প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের উপরে কাজ করতেছে। সুতরাং রিসেপ্টর গুলার এখানে যত অ্যাক্টিভিটি দেখবা এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির সাথে কিন্তু রিলেটেড। হ্যাঁ, তুমি একটু খেয়াল করে দেখো মনে আছে কিনা যে আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যখন পড়ছিলাম, যখন আমরা বলছিলাম যে রেস্ট এন্ড ডাইজেস্ট, তো ডাইজেশনের ব্যাপারটা হচ্ছে আমার প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি। তো ডাইজেশনের সময় অবশ্যই তোমার যে গ্ল্যান্ডের সিক্রেশন গুলো আছে এগুলো বেড়ে যাবে। গ্ল্যান্ডের সিক্রেশন না বাড়লে তো তোমার ওখানে কি হতো না, আমাদের ওখানে তোমার ডাইজেশনের ব্যাপারটা ভালো হতো না। ডাইজেশনের ব্যাপার ভালো হইতে হলে যখন ডাইজেশন হচ্ছে তখন গ্ল্যান্ডের সিক্রেশনটা তোমার বেড়ে যাইতে হবে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। তো তুমি যদি এখন ওটার সাথে রিলেট করে বলো যে M1 রিসেপ্টর আসলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের উপর কি কাজ করে থাকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াই দিবে। তো সিক্রেশন বাড়াই দিলে ওখান থেকে কিন্তু তোমার ডাইজেশনটা ভালো হচ্ছে, যেটাকে আমরা একটা প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি বলতেছি। তাহলে এখন তুমি যখন রিসেপ্টরের ফাংশন গুলা পড়তে যাবা, তুমি কিন্তু প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির সাথে মিলায় ফাংশন গুলাকে রাখবা। দেখবা প্রত্যেকটা ফাংশনই প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির সাথে তোমার মিলিত আছে। তার কারণ কিন্তু আমরা আগেই বলছি এসিটাইল কোলিন যে নিউরোট্রান্সমিটার, সে কিন্তু প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি গুলা এনহ্যান্স করে। সুতরাং এই রিসেপ্টর গুলা যে জায়গায় অবস্থান করতেছে না কেন, ওই সকল জায়গার প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির উপরে কিন্তু সে কাজ করে থাকবে। প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিটার উপর কি কাজ করবে, তার কাজটাকে বৃদ্ধি করবে। যেমন এটা দিয়ে তুমি দেখতে পারো যে M2 রিসেপ্টর হার্টে আছে, হার্টে মূলত সে কি করতেছে, তোমার হার্ট রেটটাকে ডিক্রিজ করতেছে। আমরা তো জানি হার্ট রেট ডিক্রিজ হওয়াটা কিন্তু একটা প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি। তোমরা কি এই ইয়াটা বুঝতে পারছো কিনা যে রিসেপ্টরের ফাংশন গুলা কিন্তু তোমার কিসের অ্যাক্টিভিটির সাথে মিল থাকবে, প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির সাথে। কারণ আমরা আগেই বলছি কোলিনার্জিক ফার্মাকোলজিতে তোমার এসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে থাকে, এবং কোলিনার্জিক ফার্মাকোলজি মানেই হচ্ছে যে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি গুলাকে এনহ্যান্স করে। সুতরাং যতগুলা রিসেপ্টর আছে তারা যে যে জায়গায় অবস্থান করতেছে ওই ওই জায়গার প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি গুলাকে তারা বৃদ্ধি করবে। যেমন M2 রিসেপ্টরটা হার্টে আছে, হার্টে সে যদি ফাংশন করে তার ফাংশনটা থাকবে, যেহেতু প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে এনহ্যান্স করবে, দ্যাট মিন্স তার ফাংশনটা থাকবে হার্ট রেটটাকে ডিক্রিজ করা। বলো তো এই পয়েন্টটা ধরতে পারছো কিনা প্রিভিয়াস ক্লাসগুলা থেকে? হ্যাঁ, ধরতে পারছো কিনা একটু বলো তো দেখি। ম্যাম আর একবার বললে ভালো হতো। একটু খেয়াল করো, একটু খেয়াল করো পয়েন্টটা। সেটা হচ্ছে তোমাদেরকে একটু শুরুর দিকেই তো বলছি যে কোলিনার্জিক ফার্মাকোলজি কারা, কোলিনার্জিক ফার্মাকোলজি কারারে, তারা যারা প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিটাকে কি করে, এনহ্যান্স করে, বৃদ্ধি করে। সহজ ভাষায় প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিটাকে সে বাড়ায় দেয়। ঠিক আছে, এখানে কে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করতেছে, এসিটাইল কোলিন। তো এসিটাইল কোলিন যেই রিসেপ্টরের সাথে যুক্ত হোক না কেন, এটা মাস্কারিনিক রিসেপ্টর হোক অথবা নিকোটিনিক রিসেপ্টর হোক, এটা মাস্কারিনিকের 5টা সাবটাইপ হোক অথবা নিকোটিনিকের 2টা সাবটাইপ হোক, যার সাথে সে বাইন্ড করবে, বাইন্ড করে যেই কাজটাই করবে না কেন, সে সকল কাজগুলা কিন্তু তোমার থাকবে কি, প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করা। সুতরাং রিসেপ্টর গুলার ফাংশন পড়তে গেলে এখানে তুমি যত ফাংশন গুলা পাবা সবগুলা ফাংশনই কিন্তু প্যারাসিম্পেথেটিক ফাংশন। যেমন হার্ট রেট ডিক্রিজ করা বা হার্ট রেট ডিক্রিজ থাকা, এটা কিন্তু প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি। শুন, তোমারে যদি বলা হয় যে মাস্কারিনিক রিসেপ্টরটা আসলে হার্টের উপর M2, মাস্কারিনিকের M2 টা হার্টের উপর আসলে কি ফাংশনটা করে, এটা কি হার্ট রেট বাড়ায় দেয় নাকি হার্ট রেট কমায় দেয়, তখন তুমি এভাবে কল্পনা করবা যে এই কোলিনার্জিক রিসেপ্টর গুলো তো প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে তোমার এনহ্যান্স করে বা বৃদ্ধি করে। সুতরাং এটা হার্ট রেটকে বাড়ানোর কোনো চান্স নাই, কারণ হার্ট রেট বাড়ানো কিন্তু সিম্পেথেটিক অ্যাক্টিভিটি। সুতরাং এই M2 রিসেপ্টর আর মাস্কারিনিক রিসেপ্টর হার্টের উপর যদি প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায়, সুতরাং হার্ট রেটটাকে সে কি করে দিবে, কমাই দিবে। এই ব্যাপারটা বুঝা গেল কিনা? তোমার যদি কোশ্চেন করে মাস্কারিনিক রিসেপ্টর হার্ট রেট বাড়ায় নাকি কমায়, তুমি ধরো ভুলে গেছো, তখন তোমার পড়া যদি ভালো থাকে, কনসেপশন যদি ক্লিয়ার থাকে, তখন তুমি টেকনিক্যালি অ্যান্সার দিতে পারবা যে মাস্কারিনিক রিসেপ্টর, নিকোটিনিক রিসেপ্টর এগুলো তো প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি গুলারে বাড়াচ্ছে। সুতরাং হার্ট রেট কমা আর বাড়ার ভিতরে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি কোনটা? হার্ট রেট কমা আর বাড়ার ভিতরে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিটা হচ্ছে হার্ট রেট কমা। সুতরাং মাস্কারিনিক রিসেপ্টর মূলত M2, স্পেসিফিকলি M2 কি করে থাকবে, হার্ট রেট ইনক্রিজ করবে না, হার্ট রেটটাকে ডিক্রিজ করবে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? নাহলে আবার বলি, জানাও একটু। এটা হচ্ছে প্রিভিয়াস কনসেপশন ভালো থাকলে কনসেপ্ট থেকেই টেকনিক্যালি আনসার দেওয়া যায়। তুমি যদি হঠাৎ করে তোমাদের কোশ্চেন করলো
যে মাস্কেরিনিক রিসেপ্টর হার্ট রেট কি বাড়াবে নাকি কমাবে, তুমি কনফিউজড হয়ে গেলা যে হার্ট রেট কে বাড়াবে নাকি কমাবে। এটার জন্য যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে না মনে নাই বাড়াবে নাকি কমাবে, কিন্তু মাস্কেরিনিক রিসেপ্টর মানে হচ্ছে কোলিনার্জিক, তো কোলিনার্জিকের ভিতরে কাজ হচ্ছে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি বৃদ্ধি করা। আর হার্ট রেট বাড়া কিন্তু প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি না, হার্ট রেট বাড়া হচ্ছে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি। সুতরাং হার্ট রেট কমাটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি, সুতরাং মাস্কেরিনিক রিসেপ্টর আলটিমেটলি হার্ট রেটটা কমাবে। এই জন্য তোমাকে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি আর প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির ভিতরে ডিফারেন্সিয়েশনটা থাকতে হবে, যেগুলো আমি লাস্ট মানে ইন্ট্রোডাকশন ক্লাসে বারবার বলছি। তাইলে কিন্তু তোমার টেকনিক্যালি অনেক কোশ্চেন আনসার দেওয়া যায়। দেখি বলো তো, দেখি এবার একটু ধরতে পারলা কিনা, প্র্যাকটিস করলেই পারবা, কিন্তু এখন ধরতে পারলা কিনা আমার একটু জানাও। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি গুরুত্বপূর্ণ পজিশন গুলা ইয়ে বলতেছি, না বুঝতে পারলে একদিন আবার একটু রেকর্ডেড ইয়েটা দেখবা। আর লাস্ট ক্লাস শেষ হইতে দাও। তোমরা যদি ক্লাস মানে করে থাকো ঠিকভাবে, তাহলে নিজেরাই যখন তোমাদেরকে এরকম কন্টেস্ট কোশ্চেন করবে ইজিলি তোমরা আনসার দিতে পারবা। যে ভুলে গেছো সমস্যা নাই, বা টেকনিক্যালি আনসার দিতে পারবা। এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের সবচেয়ে বড় সুবিধা, যে ভুলে গেলেও সমস্যা নাই, কিন্তু টেকনিক্যালি আমি ঠিকই আনসার দিতে পারবো। ঠিক আছে, বলে না এটা হচ্ছে যে কোনো তোমার এমসিকিউ বাদ দেওয়ার জন্য ল অফ এলিমিনেশন একটা পয়েন্ট আসে, যে 4টা অপশন দিল, আমি জানি না যে আমি 4টা অপশনের ভিতরে আমি জানি না যে কোনটা আসলে সঠিক হবে, বাট এখান থেকে আমি একটা একটা টেকনিক্যালি বাদ দিয়ে 3টাকে বাদ দিয়ে দিলাম, যে 3টা অপশনকে টেকনিক্যালি বাদ দিয়ে দিলাম, যে এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, 2 নাম্বারটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, 3 নাম্বারটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু 1 2 3 কোনোটাই হবে না, তার মানে কোশ্চেনের আনসার 4 নাম্বারটা হবে। যদিও আমার 4 নাম্বার কোশ্চেনের আনসার 4 নাম্বারের যেই পয়েন্টটা আছে আনসারে আছে সেটা আসলে সঠিক কি সঠিক না এটা আসলে আমার জানা নাই, বাট প্রথম 3টা যেহেতু হবে না, সুতরাং আনসারটা 4 নাম্বারটাই হয়ে থাকবে। এইটাকে বলা হয়ে থাকে ল অফ এলিমিনেশন। যারা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে তারা ল অফ এলিমিনেশনে অনেক পয়েন্টে বা অনেক কোশ্চেনকে কিন্তু আনসার দিতে পারে, এটা হচ্ছে সুবিধা। ঠিক আছে, ওকে, এই হলো আমরা পড়ার টেকনিক সম্পর্কে বললাম। এম2 রিসেপ্টর হার্টের উপর কি করে আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে, এমন রিসেপ্টরের কথা যদি বলে থাকি, ব্রেইনে আছে এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে আছে। ব্রেইনে মূলত তোমার ডিপোলারাইজেশন করে থাকবে অটোনমিক গ্যাংলিয়াতে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অবশ্যই যেহেতু প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি, সুতরাং গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সিক্রেশনটাকে সে বাড়াই দিবে, কারণ আমরা জানি যে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির আন্ডারে ডাইজেশন ভালো হয়, আর ডাইজেশন ভালো হইতে হইলে আমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন বেশি লাগবে। সুতরাং এমন রিসেপ্টর কিন্তু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন গুলা কি করবে, তারা বাড়াই দিবে। এখানে দেখো M3 এর অনেকগুলা পজিশন মানে অবস্থান দেখানো কথা বলা হয়েছে, সবগুলা প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি। দেখো কনস্ট্রিকশন অফ পিপিল, হ্যাঁ আমি বলছিলাম যে রেস্টে থাকলে কিন্তু পিপিল কনস্ট্রিক্টেড থাকে, এটাও কিন্তু তোমার প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি। ভিসেরাল স্মুথ মাসল কন্ট্রাকশন, তারপরে সিলিয়ারি মাসল কন্ট্রাকশন, ঠিক আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড সিক্রেশন বেড়ে যাবে, সবকিছুতে। এবং তুমি রেস্টে আসো, ভাস্কুলার এন্ডোথেলিয়ামে কিন্তু তোমার কি হবে, ভ্যাসোডাইলেশন হবে, ভ্যাসো কনস্ট্রিকশন কিন্তু না। যদি ভ্যাসো কনস্ট্রিকশন হতো এটা সিম্পেথেটিক অ্যাক্টিভিটির আন্ডারে চলে যেত। তাহলে এখানে যতগুলা অ্যাক্টিভিটি আছে সবগুলাই কিন্তু প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি। সুতরাং যারা সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথেটিক আলাদা করতে পারছো প্রিভিয়াস ক্লাসগুলা থেকে, তাদের কাছে রিসেপ্টরের এই ফাংশন গুলা কিন্তু কঠিন লাগবে না। তারা শুধু চিন্তা করবা যে এই জায়গায় তোমার তারা প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি গুলাকে বৃদ্ধি করবে। তাহলে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি কি আছে, আইডিসে প্যারাসিম্পেথেটিক ইয়াতে কি আছে, পিপিলে কি আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ডে কি আছে, বা ভেসেল গুলাতে তোমার কি আছে। হার্টের ভিতরে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি হলে হার্ট রেটের অবস্থানটা কি হবে, কমে যাবে। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সিক্রেশনে যদি প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়াইতে হয়, মানে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি তো হচ্ছে আমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলে যে আমার ওই সময় ডাইজেশন ভালো হবে, আবার ডাইজেশন ভালো হইতে হলে তাহলে আমার গ্যাস্ট্রিক জুস সিক্রেশন গুলা ভালো হইতে হবে। সুতরাং গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সিক্রেশনটা আসলে বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর পোলারাইজেশন ডিপোলারাইজেশন এই শব্দগুলা আশা করি তোমরা জানো। মানে এগুলা ছোট ক্লাসে মেডিকেলের যখন ছোট ক্লাসে ছিলা, ঠিক আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন এগুলো অসংখ্যবার পড়ছো। পোলারাইজেশন ডিপোলারাইজেশন, স্টিল যদি কারো কনফিউশন থাকে তারা একটু শর্টলি পোলারাইজেশন ডিপোলারাইজেশন এই শব্দগুলো একটু জেনে রাখবা। কারণ তোমার ইম্পালসের কথা যখন বলা হয়, উদ্দীপনা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা বলা হয়, অ্যাকশন পটেনশিয়ালের কথা যখন বলা হয়, তখন কিন্তু ঘুরে ফিরে এই পোলারাইজেশন ডিপোলারাইজেশন এই শব্দগুলো আসে। তো এগুলো আসলে জানা থাকলে তোমার জন্যই ভালো। বলো তো দেখি, তোমরা প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির সাথে মিল করে M1 রিসেপ্টর, M2 রিসেপ্টর, M3 রিসেপ্টরের ফাংশন গুলো আসলে বলতে পারবা কিনা?
জি ম্যাম, পারবো। হ্যাঁ, কনসেপ্টটা বুঝতে পারছো কিনা যে আমাদের সিম্পেথেটিক অ্যাক্টিভিটি প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি জানা থাকলে আমরা কোলিনার্জিক ফার্মাকোলজির রিসেপ্টর গুলোর প্রত্যেকটার ফাংশন একটু টেকনিক্যালি চিন্তা করলেই বলতে পারবো। আচ্ছা, যে একজন বলতেছিল সে আমারে বলো তো যে তাহলে M1 যে রিসেপ্টরটা আছে সে গ্যাস্ট্রিক প্যারাটাল সেলকে যদি ধাক্কা দেয়, ওখানে সে যদি রিসেপ্টর উদ্দীপনা পাঠায়, তখন আসলে সে কি কাজ করবে? গ্যাস্ট্রিক প্যারাটাল সেলের কি কাজ করবে বলো তো? হ্যাঁ, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা বাড়াই দিবে। বাড়াই দিবে, তার সিক্রেশনটাকে বাড়াই দিবে। কারণ তার সিক্রেশন কেন কমবে না? কারণ সিক্রেশন বাড়ানোটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি। কারণ সিক্রেশন বাড়াই দিলেই ডাইজেশনটা ভালো হবে, আর ডাইজেশন ভালো হওয়াটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি। এই কারণে কিন্তু আমার জি। গ্যাস্ট্রিক প্যারাটাল সেল থেকে তারা ধাক্কা দিলে এখান থেকে সিক্রেশন গুলো আমার বেশি হবে। ভেরি গুড। তাহলে বলো তো তুমি, আরেকজন যদি বলতে চাও একটু বলো ও ছাড়া, যে M2 রিসেপ্টর হার্টের উপর কি করবে? হার্ট রেটটাকে কি করবে? বাড়াবে নাকি কমাবে? ম্যাম কমাবে ম্যাম। কমাবে। তো কমানোটা কোন ধরনের অ্যাক্টিভিটি রে? সিম্পেথেটিক নাকি ম্যাম প্যারাসিম্পেথেটিক? প্যারাসিম্পেটিক। প্যারাসিম্পেথেটিক। প্যারাসিম্পেটিক। তাহলে দেখো এখানেও কিন্তু প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়াইলো। আমাদের উদ্দেশ্যই কিন্তু শুরু থেকে পড়াতে উদ্দেশ্যই কিন্তু ছিল প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে দেখতেছি প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? আরেকজন আমরা বলো তো এখানে এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন কি হবে? যে কোনো গ্ল্যান্ড সিক্রেশনেই প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিতে তোমার কি পাবে? ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? যে কোনো একজন বলো। আচ্ছা, বাকিরা কেউ না বলতে চাইলে তোমরা যারা বলতেছিলা তারাই বলো। বাকিরা আছে না নাই সেটাও তো জানা নাই আমার। ম্যাম ইনক্রিজ হবে। Increase হবে। আমার রেস্টিং অবস্থায় যে কোনো সিক্রেশনই হচ্ছে ইনক্রিজ হয়। আর বেশিরভাগ এক্সোক্রাইন গ্ল্যান্ডই হচ্ছে আমাদের ডাইজেশনের সাথে রিলেটেড। সুতরাং এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন কিন্তু তোমার কি হবে? বৃদ্ধি হবে। আশা করি আমার এই পয়েন্টটা তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো এগেইন আবার ক্লাসগুলা করবা, তাইলে আশা করি বুঝে যাবা না। ওকে, আমরা এখানে সময় অলরেডি শেষ, আর বোধহয় 5 মিনিটের মতো আছে। নিকোটিনিক রিসেপ্টর নিয়ে আমরা যা আলোচনা করছিলাম এটাই এখানে লেখা, যে সে কোন ধরনের রিসেপ্টর, এই রিসেপ্টর গুলা কার সাথে রিঅ্যাক্ট করে, এই দুইটা পয়েন্ট আপাতত মাথায় রেখে, ওগুলা নাম নিলেও হবে, ওগুলা জাস্ট এক্সট্রা রাখছি, নট সো ইম্পর্টেন্ট। প্রত্যেকে নিকোটিনিক রিসেপ্টরের কথা বলো, মাস্কুলিনিক রিসেপ্টরের কথা বলো, তারা কার সাথে তোমার বাইন্ড করবে, কার সাথে রিঅ্যাক্ট করবে, ঘুরে ফিরে সেই হচ্ছে সিটাইলকোলিন। আমরা ওই 4 নম্বর পয়েন্টটা পড়তেছি যে সিটাইলকোলিন রিসেপ্টরের সাথে রিঅ্যাক্ট করবে। হ্যাঁ, কোন রিসেপ্টরের সাথে রিঅ্যাক্ট করবে, রিসেপ্টর গুলা কোথায় অবস্থান, রিসেপ্টর গুলা কি ফাংশন করে থাকে, এগুলা নিয়ে আমরা ডিসকাশন করতেছি। ঠিক আছে? তো নিকোটিনিক রিসেপ্টর গুলাকে আমি আবার পাশ দিয়ে রাখলাম। নিউরোমাসকুলার জাংশনে সে হচ্ছে স্কেলেটাল মাসল গুলার কন্ট্রাকশন করে থাকবে। হ্যাঁ, এনএম যেটা, এনএম রিসেপ্টর যেটা, এটা এই কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটাকে মাথায় রাখি যে নিউরোমাসকুলার জাংশনে এনএম যে রিসেপ্টরটা আছে সেটা হচ্ছে স্কেলেটাল মাসল গুলার কন্ট্রাকশনে তোমার কাজ করে থাকবে। হ্যাঁ, আর এনএন যেটার অনেকগুলো ইফেক্ট আছে, অটোনমিক গ্যাংলিয়াতে করে থাকে, অ্যাড্রিনাল মেডুলাতে করে থাকে। ঠিক আছে, সিএনএস স্পেসিফিক কাজ করে থাকে। আর অ্যাড্রিনাল মেডুলাতে এই জিনিসটাকে একটু মাথায় রাখো। ঠিক আছে, ক্যাটাকোলামিন রিলিজে ভূমিকা পালন করে থাকে এনএন যে নিকোটিনিক রিসেপ্টরস আছে। দেখো তোমাদের বইয়ে রিসেপ্টর গুলার অবস্থান, তারপর রিসেপ্টর গুলার ফাংশন নিয়ে আরো অনেক কথা আছে। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রাখার চেষ্টা করছি, তোমরাও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ধরে ধরে পড়বা, যে রিসেপ্টর গুলার অবস্থানটা কোথায় আছে, বেসিক্যালি মেইনলি তারা কোথায় থাকে, এবং তাদের মেজর ফাংশন কি, এবং ফাংশন গুলাকে তুমি যখন মিলাইতে যাবা, মিলাইয়া দেখবা যে সবগুলা প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির সাথে তোমার মিলে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু আজকে সময় প্রায় শেষ, আমরা আজকে রিসেপ্টর পর্যন্ত জানাই শিখলাম। তা আমরা আসলে রিসেপ্টর পর্যন্ত পয়েন্টগুলো শেষ, এখন আমরা স্পেসিফিক নেক্সট ক্লাসে যেটা করব, কোলিনার্জিক ড্রাগে চলে যাব, এবং কোলিনার্জিক ড্রাগের ইন ডিটেইলস আশা করি নেক্সট ক্লাসে কোলিনার্জিক ড্রাগটা শেষ করে ফেলবো, এবং এর পরবর্তী ক্লাসে শুধু কোশ্চেন ডিসকাশন করব কোলিনার্জিক ড্রাগের। ডিসকাশন করে নেক্সট ক্লাসটাতে আমাদের আইটেমটা থাকবে। দেখো আমি অনেক স্লোলি কিন্তু যাচ্ছি, অনেক লেন্দি কিন্তু পড়াচ্ছি, তার উদ্দেশ্য একটাই, যে তোমরা যাতে মানে বুঝে পড়ো, তোমরা যাতে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, তোমরা যাতে সব ধরনের কোশ্চেনের আনসার দিতে পারো। হ্যাঁ, এই জন্য এই ফলাফলটা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে রাখলে বা বুঝে করে রাখলে ফলাফলটা ভালো বুঝতে পারবা, যখন হচ্ছে বেসিক্যালি আমরা কোশ্চেন অ্যানালাইসিসে চলে যাবো, যখন বেসিক্যালি আমরা বলতে থাকবো যে কোশ্চেন গুলা কি টাইপ হবে। ঠিক আছে, ক্লাস বোধহয় এখনই অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে।